नमस्कार प्रिय ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। করিমগঞ্জে খেলার মাঠে রাজনৈতিক সভা প্রতিবাদ কংগ্রেসের। রন্ধন গ্যাসে মূল্যবৃদ্ধি, পেট্রোলিয়াম মন্ত্রীর কুশপুতল পুরল শিলচরে। বিধায়ক আজিজ খানের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ। এবারে বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ জেলা সদরে ক্রমবর্ধমান চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে এবার সরব হল বিরোধী দল কংগ্রেস। বুধবার করিমগঞ্জ কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্না সেরে ধর্না কর্মসূচি শেষে এক স্মারকপত্র তুলে দেওয়া হয় করিমগঞ্জের জেলাশাসকের কাছে। করিমগঞ্জ জেলা সদরে আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি সরকারি স্কুলের খেলার মাঠ এক রাজনৈতিক দলের সবার জন্য তুলে দেওয়ার ঘটনার প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কংগ্রেসীরা। এদিনে ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জ বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশত, তাপসকান্তি প্রকাশত, শাহাদত আহমেদ চৌধুরী, প্রদীপ কুইরি, পঙ্কজ নাগ, গৌরাঙ্গ দে, শুভঙ্কর দাস, পার্থ সারথী দাস, রাজন চৌধুরী, সঙ্গমিত্রা দাস প্রমুখ। খেলাকে ধ্বংস করা, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা আর নিজের ইচ্ছা মতো নিজের ক্ষমতা আমরা পাওয়ার দিলাম হয়ে গেল। অর্থাৎ কল্যাণকামী রাষ্ট্রে জনসাধারণের স্বার্থে জনসাধারণের উন্নয়নে কাজ করে হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। সময়ারে আপনারা জানেন যে বিগত কিছুদিন থেকে সকালে একটা চুরি, বিকালে একটা চুরি, দুপুরে একটা চুরি, দিনের বেলা ঘর থেকে সোনা নিয়ে যাচ্ছে। তো মানুষের কোনো নিরাপত্তা নেই। এই দুইটা ইস্যুতে আজকে বিজেপির নেতারা ব্যস্ত এক্সিকিউটিভ মিটিংয়ে। কোটি কোটি টাকা ওনারা খরচ করছেন, কোটি কোটি টাকা খাবার তোলে ওনারা খরচ করবেন। 15 পদ না 20 পদ হবে ওনাদের মেনু। ওদের শুনে বললাম বাহ, মানুষের টাকা, কয়লার টাকা, আর আপনারা 20 পদ দিয়ে খাওয়া খাবেন না। কিন্তু বুঝতে পারলাম না 1200 মানুষ আসবে, কি অবস্থা, ভয়ানক অবস্থা। আর এই অন্যদিকে মানুষের কোনো নিরাপত্তা নেই। ব্যাংক থেকে টাকা নিয়ে বেরোচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ সোনার চেন চুরি করে নিয়ে যাচ্ছে। এইভাবে দিনে দুপুরে এইভাবে অবস্থা হয়তো বা কোনো সময় ছিল না। অর্থাৎ মানুষের নিরাপত্তা হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। আজকের দিনে বিজেপির শাসন ব্যবস্থায়, এই বিজেপির সরকারের সময় আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই এবং বিজেপির নেতারা ব্যস্ত যে 20 পদ বা 15 পদ বা 25 পদ দিয়ে খাইয়ে যে কীভাবে চিফ মিনিস্টারকে এবং হেমন্ত বিশ্ব শর্মাকে খুশি করবেন। আর আমার দুঃখ হয় এই সার্কিট হাউসটার তখনই মেরামতি করা হয় যখন চিফ মিনিস্টার আসবেন, যখন হেমন্ত বিশ্ব শর্মা আসবেন। সাধারণ মানুষের তো মূল্যই নেই। যে প্রশাসনিক ব্যর্থতা এবং পুলিশ প্রশাসনিক ব্যর্থতা যে পর্যায়ে এসে করিমগঞ্জ পৌঁছেছে, আমরা যদি কংগ্রেস যারা করি, আমরা যদি চুপ থাকি, তাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না। আজকে সমগ্র ভারতবর্ষের মধ্যে যে অন্যায় চলছে, সমগ্র রাজ্যে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মীয় মানুষদের উপর যে অত্যাচার চলছে, এর বিরুদ্ধে আমরা যারা কংগ্রেস করি আমরা লড়ে যাচ্ছি। করিমগঞ্জে সরকার পক্ষের যারা বিধায়ক আছেন তাদের কোনো বক্তব্য নেই। আজ থেকে কিছুদিন আগে স্টেট ব্যাংক থেকে একজন মহিলা টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে 9,12,000 টাকা রন্ধন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতল পুরল অ্যাসোসিয়েশন। গত 13 দিনে 100 টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বুধবার শিলচরে দলের জেলা কমিটির কর্মকর্তারা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পেট্রোলিয়াম মন্ত্রীর কুশপুতল দাহ করেন। কুশপুতল দাহ করার আগে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বাবাতুষ চক্রবর্তী, অধ্যাপক অজয় রায়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী 2012 সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন যে সরকার পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে না, এই সরকারের পদত্যাগ করা উচিত। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে সাধারণ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সরকার প্রতিষ্ঠা হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে যাবে, কিন্তু সমস্ত প্রতিশ্রুতি আজ বাউতায় পরিণত হলো বলে তারা উল্লেখ করেন। উন্নয়নের কথা বলছেন সরকার, প্রগতির কথা বলছেন, কিন্তু জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। মানুষের অর্থনৈতিক অবস্থা দৈনন্দিন অত্যন্ত নিচে নেমে যাচ্ছে। আপনারা জানেন যে পেট্রোল আর ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে সব কিছু জড়িত। পরিবহন ব্যবস্থা থেকে আরম্ভ করে পণ্য দ্রব্যাদির যে পরিবহন হয় সব কিছু জড়িত। পেট্রোল ডিজেলের দাম বাড়ার
সময়ের সাথে সাথে সব কিছুর মূল্যবৃদ্ধি ঘটছে এবং সেটা রোধ করা যাচ্ছে না। সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমাদেরকে ভাওতাবাজির মধ্যে রেখে বলছেন উন্নয়ন আর উন্নয়ন। বন্ধুগণ, আপনারা দেখবেন যে কৃষি বিল নিয়ে আন্দোলন চলছে, আজকে প্রায় 20 দিন ক্রস করেছে। 3টি কৃষি বিল কৃষকরা অনুধাবন করছেন যে সেটা তাদের পরিপন্থী, সেটা অত্যন্ত খারাপ, কিন্তু সরকার এই কৃষি বিল প্রত্যাহার করতে চাইছেন না। ইতিমধ্যেই প্রায় 20 জনের উপর কৃষক মৃত্যুবরণ করেছেন। কৃষকরা জানছেন যে এই কৃষি বিল যদি প্রয়োগ করা হয় তাহলে মূল্যবৃদ্ধি এমন জায়গাতে যাবে, মানুষের অবস্থা আরও বেশি হবে এবং সেই জায়গা থেকে কৃষি বিলকেও আমরা বিরোধিতা করেছি। সারা দেশের কৃষকরা, সারা দেশের গণতান্ত্রিক মানুষ এবং এসইউসিআই দলের পক্ষ থেকেও সেই প্রতিবাদ করা হয়েছে। আগামী 21শে বিধানসভা নির্বাচনের আগে দলের তৃণমূল স্তরে শক্তিবৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। দক্ষিণ করিমগঞ্জ সোশ্যাল মিডিয়া সেলের আয়োজিত কর্মীসভার দক্ষিণ করিমগঞ্জে প্রত্যেকটি জিপি থেকে প্রতিনিধি করে 30 জনকে কনভেনার পদে নিযুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ বলেন, দল ক্ষমতায় ফিরলে প্রথমেই মাদ্রাসা ও টুল ফের চালু করা হবে। এছাড়াও তিনি বিধায়ক আজিজ খানের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। এই যদি হয় দক্ষিণ করিমগঞ্জের অবস্থা, আজকে পঞ্চায়েতের কাজ, এনটেকার কাজ নিয়ে বিধায়ক ব্যস্ত, কোথায় মেটেরিয়ালস এর টাকা নেওয়া যায় সেই টাকা নিয়ে বিধায়ক ব্যস্ত, তার নিজের কাজ কি সেটা জানেন না। এই বালিয়াতে একটা হসপিটাল, 3 কোটি টাকা ব্যয়ের একটা হসপিটাল, সেখানে স্যাংশন করে এনে কাজও পেল ওই গিরিরা এবং সেটা ঠিকা দিয়েছিলেন আর একজন সফির বলে একজন ছেলেকে মাত্র 14-15 লাখ টাকার কাজ করার পর আজকে যেভাবে তিনি কাজ শুরু করেছিলেন সেভাবেই পড়ে আছে। কিন্তু এই সমস্ত বড় প্রজেক্টের কথা বললাম আমি, পিএমজিএসওয়াই স্কিম, এই দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেকটা গ্রাম কিভাবে পিএমজিএসওয়াই রাস্তায় অন্তত ফাঁকা রাস্তায় অন্তর্ভুক্ত করা যায় তার জন্য প্রত্যেকটা গ্রামে আমি একটা স্কিম আমি সেন্ট্রাল করে আমি এপ্রুভ করে দিয়েছিলাম। আমার কাছে কোনো বুকলেট আছে, অনেকটা স্কিম দেখা গেছে যে আমাদের বিধায়ক মহাশয় তিনি জানতেনই না, সেটা হ্যাবিটেশন দিয়ে সেই স্কিমগুলো কোথা থেকে কোথায় যায় সেটা বলা হয়েছে, তার ল্যান্ড কত, তার পপুলেশন কত, সমস্ত আছে। কিন্তু বিধায়কের না জানার কারণে আজকে সমস্ত স্কিমগুলো প্রায় ল্যাপস হয়ে গেছে। নীলামবাজার থেকে যেটা আজকে একটা রাস্তা পূর্ববালিয়া পর্যন্ত 11.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তা প্যারালাল নীলামবাজার থেকে বালিয়া যে রাস্তা ঠিক সমপর্যায়ের একটা রাস্তা আমি দিয়েছিলাম, নীলামবাজার স্টেশন হয়ে সেই রাস্তা যাবে, কিন্তু সেটা উঠে নিয়ে আজকে কেউটুলাতে দক্ষিণ দিকে একটা পাহাড়ের একটা অঞ্চল সেটা ঘুরানো হচ্ছে। এত ইম্পর্টেন্ট জনবহুল অঞ্চলের রাস্তা আজকে সেই রাস্তার কাজ হচ্ছে না। আমি মাইকি নীলামবাজার 2-3টা মিটিং নিয়ে কথা বলার কারণে গতকালকে আমি যাওয়ার পথে দেখলাম সেই সাইনবোর্ডটা আজকে সেটা মুছে দেওয়া হয়েছে, নামগুলো কেটে দেওয়া হলো। আজকে মানুষজনেরা জানবে যে আমি বলেছিলাম আপনারা সাইনবোর্ড দেখুন যে কেউটুলাতে লাগানো আছে নীলামবাজার টু পূর্ববালিয়া, গতকালকে আমি দেখেছি যে এটা মুছে দেওয়া হয়েছে, সাইনবোর্ডটা সাদা। কে সেটা কাটলো? তার কারণ কি? আজকে অন্তত সেই অঞ্চলের প্রশ্ন করবেন, শুধু সেটা নয়। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জনসাধারণের ডাকে জনসংযোগ অভিযানে নামলেন আতিক আহমেদ বড়ভূইয়া। গ্রামেগঞ্জে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন আতিক আহমেদ বড়ভূইয়া। তিনি কেন্দ্রের শ্রমজীবী, গরিব, চাষি, বেকারত্ব সমস্যাকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলছেন। এছাড়া হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা সহ রতনপুর রোড এলাকার রেল ক্রসিং ও উড়ালপুর বেহাল মাটিজুড়ি সেতু পুনরায় নির্মাণ এর দাবি তিনি নিয়ে এগিয়ে চলছেন। বুধবার এক সাংবাদিক বৈঠক থেকে তিনি আজমল কাসিমি সাহেব যেহেতু 9 নভেম্বর যে প্রোগ্রাম সবার সামনে ওয়াদা করছি যে যদি টিকিট পাই তেহাতে ভোট খেলবো, যিনি টিকিট না পাইতে যিনি টিকিট পাবেন ওনার সঙ্গে কাজ করে যাব, দল করব। আজকে দেখেন আমার তো এই ইলেকশন খেলার বেশি দিন হয় নাই, গ্রামে প্রায় 2 মাস 3 মাস থেকে চষে বেড়াচ্ছি। মেইন সমস্যা হলো দেখো আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এই সিভিল হসপিটাল যেটা আছে এইটা বহুত ডেভেলপমেন্ট করার প্রয়োজন। এই হসপিটালের দ্বারা মানুষ পুরা সুরক্ষিত নয়, যেহেতু আমাদের ডাক্তারের সংখ্যা কম, প্রত্যেক জিনিসের অপারেটরের
প্রবলেম, আমাদের হাইলাকান্দি হসপিটালের যে ভিতরের যে অবস্থা, মানুষের কষ্ট, বেডের সমস্যা, এই সব দূর করতে হবে। এটার উপরে গুরুত্ব আরোপ দিতে হবে। যেহেতু যদি আমি দলীয় টিকিট পাই, যদি দল থেকে জিতে আসি, তাহলে এটার উপরে আমার গুরুত্ব থাকবো। যাতে দ্বিতীয়ত হলো দেখেন, এই আপনার রাঙ্গাউটির এই সিরাজপট্টি বলে যে জায়গা আছে, এখানে ইটান যে রাস্তাটা আছে, এটা মানে উড়ালপুল সেতুর একান্ত প্রয়োজন মানুষের সুবিধার্থে। বিরাট অসুবিধা, এটা নিয়ে আমি গুরুত্ব আরোপ করব। এই মাটিজুড়ির যে পুল যেটা, সেতু যেটা আছে, এটা এটি মানে বিপদ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে নেট পরীক্ষা উত্তীর্ণ শালিমা বেগম লস্করকে সংবর্ধনা জানালো নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটি। বুধবার জেলা কমিটির কর্মকর্তারা হাইলাকান্দি নিত্যানন্দপুরের মেধাবী ছাত্রী শালিমাকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। নেমসুর পক্ষ থেকে নেমসুর কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আজকে এই নিত্যানন্দপুর গ্রামে আমরা সবাই এসেছি। আজকে আমাদের নেট উত্তীর্ণ হওয়া এই মেয়েকে মানপত্র দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ ওনাকে পেয়ে, ওনাকে মানপত্র দিয়ে। সর্বপ্রথম যে ঘর থেকে যে সন্তান জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পরে তার জীবনে কৃতিত্ব লাভ করে, মা বাবার সম্মান অতি স্বল্প সময়ে বাড়ে এবং গ্রামের সম্মানও আরো বেশি বেশি করে বাড়ে। আমরা এই জেলার মানুষ, আমাদের এই মেয়ে 300 নম্বরের মধ্যে 178 নম্বর পেয়ে যে উত্তীর্ণ হয়েছেন, নেট উত্তীর্ণ, ওনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের জেলার মান সম্মান উন্নত করেছেন, আমাদের জেলার মান সম্মান বাড়িয়ে দিয়েছেন। ওনার মা বাবাকে আরো বেশি ধন্যবাদ। উনি এমন এক মেয়ে, আজকে ওনার মনে প্রতিভা থাকার দরুন উনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি গিয়েছিলেন। আমরা চাই যে আমাদের গ্রামের বহুত মানুষ আছেন, ছোট ছোট পরিবারের মানুষ, আমাদের ছোট ছোট ভাই বোনরা যেন এর মতো আরো বেশি করে প্রতিভা নিয়ে পড়াশোনা করুক। এবং এই নমসুর পক্ষ থেকে নয়, আমাদের হাইলাকান্দির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সবার পক্ষ থেকে আমরা যতটুকু পর্যন্ত সহযোগিতা করার আছে, আমরা সক্রিয়ভাবে ওনাদের পড়ার দিকে এগিয়ে নিতে যতটুকু সহযোগিতা করা লাগে আমরা করে যাব। আমি এর প্রতি বহুত বহুত মতলব ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবরে, যে আপনারা সবে এখানে এসে এত কষ্ট করে যে এই সব কিছু আমাকে দিয়েছেন, এর লাগে বহুত বহুত সবরে থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম সালিমা বেগম লস্কর, বিলেত নিত্যানন্দপুর পার্ট 1। আপনার মানে এটা বলতে পারেন জি, ফার্স্ট অফ অল তো যে আমার এই আজকে আমি মতখান গিয়া পৌঁছেছি, নেট কোয়ালিফাই করছি, এর পিছনে আমার ফ্যামিলির সব থেকে বড় হাত, স্পেশালি আমার 3 ভাই, मतलब তারা বহুত কিছু করেছে। मतलब आई मीन मतलब যতক্ষণ সাপোর্ট লাগে ফ্যামিলির থেকে। আমি ভিলেজের আর কি মেয়ে, ভিলেজ থেকে গিয়ে আমি বাইরে আর কি পড়েছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন থেকে, প্রায় 5 বছর ওখানে আমি থাকছি। তো এরপরে আর কি আমার তখন কিছু কমপ্লিট হয়েছে, আর এর কারণে আমার 3 ভাই বহুত বহুত তারা আমি দিল থেকে আর কি ধন্যবাদ জানাই। আর আমার মা, আর স্পেশালি থ্যাঙ্কস টু অল দোজ পিপল হু প্রোভাইডেড মি অল কাইন্ড অফ সাপোর্ট এন্ড রিমেম্বার মি ইন দেয়ার ব্লেসিং। জি, সব কিছু আমার পরিবার থেকে। মতলব এইভাবে কোনো সিচুয়েশন মতলব ছিল, তখন পরিবার একটু কষ্ট হয়েছিল দিতে, কিন্তু তারা কখনো আর কি পিছনে গেছে, কখনো পিছনে জানি। তো সবসময় আর কি আমার যতটুকু সাহায্য আর কি, তো যতটুকু পয়সা দিতে লাগছে, মতলব সাপোর্ট করতে লাগছে, সব কিছু দিয়েছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাই। জি, আমার ভবিষ্যতে এখন আমি সুনাই সাঁতরাকান্দির আবুল হোসেন লস্কর অপহরণের ঘটনার 24 ঘন্টার মধ্যে আবুলকে উদ্ধার করায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করল বাবুলের পরিবার।
বুধবার জাঞ্জালবাড়ি নিজ বাসভবনে আবুলকে পাশে বসিয়ে তার ভাই বাবুল হোসেন লস্কর অপহরণের কাণ্ডের ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, 12 ডিসেম্বর রাতে অপহরণের ঘটনাটি ঘটে 13 ডিসেম্বর দুপুরের দিকে বাবুলকে উদ্ধার করে পুলিশ। টাকার ম্যানেজ করো আর কথা করিয়া তারে উদ্ধার করো। তখন আমি চিন্তা করে দেখলাম যে কিভাবে কি হইলো। আচ্ছা ঠিক আছে, তো এখন ফোনে কথা করা যায়নি। হ্যাঁ, কথা করা যায়, তাহলে আমার ফোনে লাগাইয়ে দাও। তখন আমার ফোনে লাগানো হয়েছে। লাগানোর পরে আমি জানলাম ঠিক আছে, তুমি বিন্নাখান্দি ঘাটে এই টাকাগুলা নিয়ে আও, আর নিয়ে আওয়ার পরে তারে আমরা এখানে দিমো, বাইর করে দিমো, টাকা নিমো। তখন আমার একটা ব্রেনে আইলো যে বিন্নাখান্দি যদি যাই তাহলে তো লক্ষ্মীপুর এরিয়া, তো তাহলে লক্ষ্মীপুর যাই। লক্ষ্মীপুর গিয়া লক্ষ্মীপুরে এসডিপো স্যারের লোকে দেখা করি। এখান থেকে আমি ঘর থেকে ফোন করছি এসডিপো স্যারটে, ওনার লোকে যোগাযোগ করছি। এরিয়াতে গেছি, যাওয়ার পরে এখানে বইয়া খুব চেক বেক করা হয়েছে। লাস্টে দেখা গেল মানে পুলিশের একটা নিয়ম আছে, কিভাবে মানে কোন জায়গায় লোকেশন তারা জানে, এটা আমি জানি না। তো তারপরে আমার পাঠিয়ে দিল যে আপনি যায়নি ইয়েতে শোনাইতে নাই, আর আমি এখানে ফোন করিয়া কইয়া দিম। শোনাইতে নাই আইসি, আওয়ার পরে ঠিক তাই না আগে ফোন করে কইয়া দিছে। আইয়া দেখছি যে ওসি আমরা লাগেও রেডি, ওরকম লাগছে আর কি। তো এখানে কথা করিয়া রেডি হইয়া একটা বেশ কম হয়েছে তারা যে অপারেশনের যে প্ল্যানের মধ্যে। তো তারপরে এই দিন হয়েছে না, এর পরের দিন সকাল 9টার থেকে আমি বইয়া আসি ওসির লোকে। তো এই সময় করতে করতে যখন লোকেশনে গিয়ে আবার এক জায়গায় বারবার বাইরে হয়, ও তখন সিভিল ড্রেস নিয়ে হঠাৎ করে ওসি আমার কইলা চলেন আপনার গাড়িতে বই আমরা 2জন সিভিল ড্রেসে যাই। তখন 2জন সিভিল ড্রেসে গেছি। আর পুলিশের অপারেশন করতে যে প্ল্যান আছে, ওসি তান প্ল্যান সিস্টেমে করছেন, এটা তো আমার জানারও দরকার নাই বা কি। যখন এখানে গিয়ে অপারেশন স্টার্ট হয়েছে তখন আমি দেখি কেন তো বিশাল বাহিনী, কিন্তু যাওয়ার সময় আমি এটা ভাবছি না। তো এই কারণে আমি যে সোনাই থানার ওসি ইয়ং অফিসার, আমি তানে যে খুব ধন্যবাদ দেই, তান যে এই অপারেশন প্ল্যানের। আর আমি